আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমরা ক্লাস 9-10 পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় এই অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো এই অধ্যায়ের আমাদের যেসব বিষয়ে আলোচনা থাকবে তা হচ্ছে পদার্থবিজ্ঞান কী, ভৌত রাশি কী কী, পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কী, এসআই একক, বৈজ্ঞানিক পদ্ধতিতে সংখ্যা লেখার নিয়ম, গণিতক ও উপগণিতক, কোনো রাশির একক ও মাত্রা নির্ণয়, ভার্নের স্কেল, স্ক্রু গজ এবং সর্বশেষ আমাদের থাকবে হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান। তো এই বিষয়গুলো আমি ইনশাল্লাহ ধাপে ধাপে আলোচনা করব। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান কী, ভৌত রাশি কী কী, পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য, এসআই একক, এই বিষয়গুলো জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা জেনে নিই পদার্থবিজ্ঞান কী। আমরা তো পদার্থবিজ্ঞান পড়ব, তো পদার্থবিজ্ঞান কাকে বলে বা পদার্থবিজ্ঞান জিনিসটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো পদার্থবিজ্ঞান কি? বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকেই বলা হয় পদার্থবিজ্ঞান। তাহলে বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় তাকেই পদার্থবিজ্ঞান বলা হয়। পদার্থ কাকে বলে? যার আয়তন আছে এবং জায়গা দখল করে তাকেই পদার্থ বলা হয়। এবং শক্তি কি? কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। তো এবার আমরা জানব পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কি। পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির রহস্য উদ্ঘাটন, প্রকৃতির নিয়মগুলো জানা এবং এই প্রাকৃতিক নিয়মগুলো ব্যবহার করে আমাদের প্রযুক্তির উন্নয়ন সাধন করা। আমরা যখন কোনো বস্তু পৃথিবী থেকে উপরের দিকে নিক্ষেপ করি তখন কি হয়? আমরা যখন কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি, এটা হচ্ছে আমাদের পৃথিবী। তো পৃথিবী থেকে যখন কোনো বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করি তখন কি হয়? বস্তুটি আবারও পৃথিবীতে ফিরে আসে। কোন আকর্ষণের কারণে বস্তুটি আবারও পৃথিবীতে ফিরে আসে? এই যে বস্তুটি একটা আকর্ষণের কারণে আবারও পৃথিবীতে ফিরে এসেছে, এই আকর্ষণটিকে বোঝার কাজ হচ্ছে পদার্থবিজ্ঞানের। আবার এখানে আমরা যদি দেখি যে চুম্বক, এটি হচ্ছে একটা চুম্বক, আবার এটি হচ্ছে একটা চুম্বক। তো চুম্বকের দুইটা প্রান্ত রয়েছে, একটি হচ্ছে এন প্রান্ত নর্থ আর একটা হচ্ছে সাউথ। একটি হচ্ছে নর্থ আর একটা হচ্ছে সাউথ। এখন আমরা যদি চুম্বকের এই নর্থ আর এই নর্থ এক জায়গাতে নিয়ে আসি তাহলে কি হবে? তারা বিকর্ষণ করবে। আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরে বিকর্ষণ করে। আবার আমরা যদি এই চুম্বকটির সাউথ আর এই চুম্বকটির নর্থ এক জায়গায় নিয়ে আসি তাহলে কি করবে? তারা একে অপরকে আকর্ষণ করবে। আমরা জানি কি বিপরীতধর্মী চার্জ পরস্পরে আকর্ষণ করে। এই যে বিপরীতধর্মী চার্জগুলো পরস্পরে আকর্ষণ করে, আবার সমধর্মী চার্জ পরস্পরে বিকর্ষণ করে। এই জিনিসটা বোঝার কাজ হচ্ছে পদার্থবিজ্ঞানের। এবার আমরা জানব ভৌত রাশি কি। তো প্রথমে আমরা ভৌত রাশির সংজ্ঞাটি জেনে নিই। এই মহাবিশ্বে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি।
আর এই পরিমাপযোগ্য সকল রাশিকেই বলা হয় ভৌত রাশি। আচ্ছা, এই মহাবিশ্বে আপনি যা কিছুকে সংখ্যা দ্বারা গণনা করতে পারবেন তাকে কিন্তু আপনি রাশি বলতে পারবেন। যেমন ধরেন, পাঁচটা চেয়ার, 5টা টেবিল, 5টা বেঞ্চ, কম্পিউটার, মোবাইল সবগুলোকে কিন্তু আপনি সংখ্যা দিয়ে গণনা করতে পারবেন। আপনি যাকেই সংখ্যা দিয়ে গণনা করতে পারবেন তাকে কিন্তু আপনি রাশি বলতে পারবেন। তাহলে আমরা কি চেয়ার, টেবিল, বেঞ্চ, মোবাইল, কম্পিউটার এগুলোকে কি আমরা সংখ্যা দিয়ে গুনতে পারি। আমরা কি বলতে পারি, 5টা টেবিল, 5টা চেয়ার, 5টা কম্পিউটার, আমরা এরকম বলতে পারি, 5টা কলম। সো আমরা এগুলোকে রাশি বলতে পারবো। কিন্তু অপরদিকে দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা এগুলো কি আমরা সংখ্যা দিয়ে গণনা করতে পারবো? আমরা কি কখনো বলতে পারবো যে আজকে তোমার দুঃখের পরিমাণ 10, আজকে তোমার আনন্দের পরিমাণ 5? এরকম কি আমরা সংখ্যা দিয়ে এগুলোকে গণনা করতে পারবো? না, এগুলোকে আমরা সংখ্যা দিয়ে গণনা করতে পারবো না। তাই দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা এগুলোকে কিন্তু আমরা রাশি বলতে পারবো না। তাহলে এই মহাবিশ্বে আমরা যা কিছুকে সংখ্যা দিয়ে গণনা করতে পারবো তাকে কিন্তু আমরা রাশি বলতে পারবো। তো ভৌত রাশি হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে মৌলিক রাশি, অপরটি হচ্ছে যৌগিক রাশি। তো মৌলিক রাশি কাকে বলে? যে সকল রাশি অন্য কোনো রাশির উপরে নির্ভরশীল নয় তাদেরকে কিন্তু মৌলিক রাশি বলা হয়। বিজ্ঞানীরা এ পর্যন্ত 7টি মৌলিক রাশি আবিষ্কার করেছেন। সেই 7টি মৌলিক রাশি কি কি? এই 7টি মৌলিক রাশি হচ্ছে এই যে বিজ্ঞানীরা এ পর্যন্ত এই 7টি মৌলিক রাশি আবিষ্কার করেছে। এই 7টি মৌলিক রাশি আপনারা অবশ্যই খুব ভালোভাবে মুখস্থ করবেন। এবং এখানে কি মৌলিক রাশিগুলো যে প্রতীকগুলো দেওয়া আছে, এককগুলো দেওয়া আছে, এগুলো আপনারা খুব ভালোভাবে মুখস্থ করবেন। কারণ সামনে যখন আমরা অঙ্ক করব তখন এই এককগুলো, প্রতীকগুলো, এই মাত্রাগুলো সব লাগবে। তো দেখেন এখানে 7টি মৌলিক রাশি কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। এই 7টি মৌলিক রাশি। তো দৈর্ঘ্যকে এল দ্বারা লেখা হয়, ভরকে এম দ্বারা লেখা হয়, সময়কে টি দ্বারা লেখা হয়, তড়িৎ প্রবাহকে আই দ্বারা লেখা হয়, তাপমাত্রাকে থিটা ও টি দ্বারা লেখা হয়, পদার্থের পরিমাণকে এন দ্বারা লেখা হয়, আর দীপন তীব্রতাকে আইফি দ্বারা লেখা হয়। তো দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, এর প্রতীক হচ্ছে এম। ভরের একক হচ্ছে কিলোগ্রাম, এর প্রতীক হচ্ছে কেজি। সময়ের একক হচ্ছে সেকেন্ড, এর প্রতীক হচ্ছে এস। তড়িৎ প্রবাহ এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, এর প্রতীক হচ্ছে এ। আর তাপমাত্রা একক হচ্ছে কেলভিন, আর এর প্রতীক হচ্ছে কে। পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল এবং প্রতীক হচ্ছে মোল। দীপন তীব্রতা একক হচ্ছে ক্যান্ডেলা এবং এর প্রতীক হচ্ছে সিডি। দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে বড় হাতের এল। আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখেন দৈর্ঘ্যকে কি এল দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের, আর এর মাত্রাটা কি বড় হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। ভরকে কি এম দ্বারা প্রকাশ করা হয়, আর ভরের মাত্রা কি বড় হাতের এম। সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, এবং সময়ের মাত্রা কি বড় হাতের টি। তো যাই হোক, আপনারা অবশ্যই এই 7টি মৌলিক রাশি খুব ভালোভাবে মুখস্থ করবেন।
যৌগিক রাশি কাকে বলে? যে সকল রাশি অন্য কোনো মৌলিক রাশির উপরে নির্ভরশীল তাদেরকে যৌগিক রাশি বলে। যৌগিক রাশি বা লব্ধ রাশি বলে। যেমন বেগ, ত্বরণ, বল ইত্যাদি। বেগ, ত্বরণ, বল এগুলো হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি। কারণ কি? কারণ বেগকে যদি আপনি জানতে চান তাহলে আপনাকে কি জানতে হবে? আপনি যদি বেগকে জানতে চান তাহলে অবশ্যই আপনাকে সরণ বাই সময় জানতে হবে। ত্বরণকে জানতে গেলে আপনাকে কি জানতে হবে? বেগ আর সময় জানতে হবে। এবং বলকে যদি আপনি জানতে চান তাহলে আপনাকে জানতে হবে F = ma, অর্থাৎ ভর আর ত্বরণ। এই বল রাশিটি অন্যান্য মৌলিক রাশি, যেমন এখানে ভর হচ্ছে মৌলিক রাশি, আবার এ হচ্ছে যৌগিক রাশি, আবার একে যদি আমরা ভাঙি তাহলে আবার আমরা কি পাবো? মৌলিক রাশি পাবো। তো এখানে বেগ, বল আর ত্বরণ এটা যৌগিক রাশি। কারণ এই রাশিগুলোকে যদি আমরা জানতে চাই তাহলে আমাদের অন্য মৌলিক রাশিকে জানতে হবে। এসআই একক। এসআই এককের পূর্ণরূপ হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল। বৈজ্ঞানিক তথ্যের আদান প্রদান ও ব্যবসা বাণিজ্যে প্রসারের জন্য সারা বিশ্বে একই রকম আদর্শের প্রয়োজন পড়ে। সারা বিশ্বে পরিমাপের মিল রাখার জন্য এসআই একক প্রচলন করা হয়। যদি এসআই একক প্রচলন না করা হতো তাহলে কি হতো? মাপজোকের ক্ষেত্রে কি অমিল দেখা দিত। দেখা গেল বাংলাদেশের মানুষেরা কি করত? যে 1 কেজি সমান 1000 গ্রাম আমরা ব্যবহার করছি। তো বাংলাদেশের লোক দেখা গেল 1 কেজি সমান 1000 গ্রাম ব্যবহার করত। এবার অন্য দেশের লোক 1 কেজি সমান দেখা গেল 1500 গ্রাম ব্যবহার করছে। তাহলে কি হতো? মাপজোকের ক্ষেত্রে ঝামেলা দেখা দিত। তো এই সমস্যাকে সমাধান করার জন্য, এই সমস্যাকে এড়ানোর জন্য এসআই পদ্ধতি চালু করা হয়। এসআই একক পদ্ধতিতে এই যে 7টি মৌলিক রাশি রয়েছে না, আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এই যে 7টা মৌলিক রাশি রয়েছে, এসআই এককে এই 7টা মৌলিক রাশির একক ব্যবহার করা হয়। আর এই 7টা মৌলিক রাশি থেকেই কিন্তু অন্যান্য রাশিগুলো পাওয়া যায়। কোন রাশির একক ও মাত্রা কিভাবে অত্যন্ত সহজে নির্ণয় করতে হয় সেগুলো দেখাবো। তো আমরা জানি কি বেগ সমান হচ্ছে কি সরণ বাই সময়। সরণকে s দ্বারা লেখা হয় আর সময়কে t দ্বারা লেখা হয়। তো s হচ্ছে সরণের একক হচ্ছে মিটার, মিটারকে m দ্বারা লেখা হয়। আর t হচ্ছে কি সময়ের একক হচ্ছে কি সেকেন্ড, s। তো আমরা জানি বেগ v সমান কি, এখানে m আর s বসে যাবে, আর ভাগ থাকার কারণে এখানে হবে মাইনাস, আর s এর উপরে কিচ্ছু নেই, তার মানে পাওয়ার 1 রয়েছে। তাহলে আমরা কি বেগের একক কি পেলাম? ms ইনভার্স 1। এইভাবে করে আমরা যে কোনো রাশির মাত্রা বা একক নির্ণয় করতে পারি। তো আমরা এখানে বেগের একক নির্ণয় করলাম। তো এবার আমরা বেগের মাত্রা নির্ণয় করব। তো এখানে s বেগের সূত্র কি s/t। তো s হচ্ছে কি সরণ আর t হচ্ছে সময়। তো s এর মাত্রা হচ্ছে কি l, বড় হাতের l, আর t এর মাত্রা হচ্ছে বড় হাতের t। তো আমরা এখানে লিখব lt, আর এই ভাগ থাকার কারণে হবে মাইনাস, আর টির ওপরে কিচ্ছু নেই, তার মানে পাওয়ার 1 রয়েছে। তাহলে আমরা বেগের মাত্রা কি পেলাম? lt ইনভার্স 1। একইভাবে আমরা যদি ত্বরণের মাত্রা বের করতে চাই, আমরা জানি ত্বরণ সমান কি? ত্বরণ s সমান v/t। v হচ্ছে বেগ, এখানে বেগের সূত্র রয়েছে। বেগের সূত্র কি? s/t/t। তো s/t বসে যাবে, আর t নিচে আছে, এখানে ভাগ রয়েছে, ভাগ থাকার কারণে t নিচে 1 রয়েছে, সে 1 চলে যাবে উপরে,
টি চলে আসবে নিচে। তাহলে আমরা পেলাম হচ্ছে s/t²। এখানে s হচ্ছে স্মরণ, স্মরণের একক হচ্ছে m, আর t হচ্ছে সময়, সময়ের একক হচ্ছে s বা সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি ms, ভাগ থাকার কারণে হবে মাইনাস, আর 2টা এখানে বসে যাবে। তাহলে আমরা ত্বরণের একক পেলাম ms−2। এবার আমরা যদি ত্বরণের মাত্রা বের করি, এখানে আচ্ছা আমরা এই যে এটা পেলাম। তো s এর মাত্রা হচ্ছে l, আর t এর মাত্রা t হচ্ছে সময়, সময় মাত্রা হচ্ছে t। তাহলে আমরা লিখতে পারি lt−2। l আর t বসে যাবে, ভাগ থাকার কারণে মাইনাস হবে, আর এখানে স্কোয়ার রয়েছে, স্কোয়ার বসে যাবে। তাহলে আমরা ত্বরণের মাত্রা পেলাম হচ্ছে lt−2। এইভাবে করে আমরা যে কোনো রাশির মাত্রা একক নির্ণয় করতে পারি। তো প্রথমে আমরা জেনে নিই ভার্নিয়ার স্কেল কি। মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশকে নির্ভুলভাবে পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট আরেকটি স্কেল ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। আমরা যদি একটু স্কেলটা দেখি তাহলে আরো ভালো বুঝে যাব। এই যে এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। কি বলছে? মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশকে, এই যে এটা হচ্ছে মূল স্কেল। ভার্নিয়ার স্কেলের সাথে কিন্তু একটি স্কেল থাকে, যে উপরে যে স্কেলটি থাকে না, সেই স্কেলটি হচ্ছে মূল স্কেল বা প্রধান স্কেল। আর এই যে নিচে ছোট্ট একটি স্কেল থাকে, এই স্কেলটি কিন্তু সরানো যায়, সামনে এগানো যায়, পিছনে এগানো যায়। এই ছোট স্কেলকে বলা হয় কিন্তু ভার্নিয়ার স্কেল। তো প্রধান স্কেলের সাহায্যে আমরা মিলিমিটারের ভগ্নাংশ, যেমন 7.5, এই যে আমরা 7 মাপটা নিতে পারি, কিন্তু 0.5 যে মাপটা আসে সেটা প্রধান স্কেলের সাহায্যে আমরা নিতে পারি না। তো এই প্রধান স্কেলের ভগ্নাংশকে সূক্ষ্মভাবে পরিমাপের জন্য আমরা কি করি? ভার্নিয়ার স্কেল ব্যবহার করি। তো ভার্নিয়ার স্কেল ও প্রধান স্কেল মিলে কিন্তু যে স্কেলটি তৈরি হয় তাকে বলা হয় স্লাইড ক্যালিপার্স। তাহলে আমরা কি বুঝলাম? ভার্নিয়ার স্কেল আর প্রধান স্কেল মিলে যে স্কেলটি হয় তার নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। এই যে এটা হচ্ছে প্রধান স্কেল আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই প্রধান স্কেল আর ভার্নিয়ার স্কেল মিলে এই যে স্কেলটি তৈরি হয়েছে, এই স্কেলটিকে বলা হয় স্লাইড ক্যালিপার্স। এবার আমরা জানব ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে। তো প্রথমে আমরা ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞাটি জেনে নিই। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকেই বলা হয় ভার্নিয়ার ধ্রুবক, এবং একে ভিসি লেখা হয়। তো কি বলছে এখানে? কি বলছে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে, এই যে ঘরগুলো আছে না, এই যে এক একটা, এই যে এটা এটা, এই যে এগুলো হচ্ছে ক্ষুদ্রতম এক ভাগ। এই যে এক ভাগ, এই যে এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, এগুলো হচ্ছে ক্ষুদ্রতম ঘর। তাহলে ভার্নিয়ার ধ্রুবকে কি বলছে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে, এই যে ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ, এই যে কতটুকু ছোট সেটা হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার সমপাতন। প্রধান স্কেলের সাথে
ভার্নিয়ার স্কেলের যে ঘরটা হুবহু মিলে যাবে তাকে বলে ভার্নিয়ার সমপাতন। কি বলছে এখানে? বলছে যে প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের যে ঘরটা হুবহু মিলে যাবে তাকে বলে ভার্নিয়ার সমপাতন। এই যে এটি হচ্ছে প্রধান স্কেল। প্রধান স্কেলের যে ঘরটা, এই যে প্রধান স্কেলের এই ঘরটা ভার্নিয়ার স্কেলের এই ঘরের সাথে কিন্তু হুবহু মিলে গেছে, হুবহু মিলে গেছে। তাই এই দাগটিকেই কি বলা হবে? ভার্নিয়ার সমপাতন। ধরুন আপনার একটা প্রধান স্কেলের মাপ আসলে কত? 5 সেন্টিমিটার। আর এই দাগটা, এই প্রধান স্কেলের এই দাগটা ভার্নিয়ার স্কেলের এই দাগে মিলে গেছে। তো ধরুন আপনার যে দৈর্ঘ্যটা আপনি মাপলেন তার দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার। এবার ভার্নিয়ার সমপতন কত হবে? ধরেন এই দাগে মিলে গেছে, তাহলে কি হবে? 1 2 3 4 5 6 7, 7 ঘরে এসে মিলে গেছে। তাহলে আপনার ভার্নিয়ার সমপতন কি হবে? অর্থাৎ আপনি যে বস্তুটির দৈর্ঘ্যটা মাপলেন 5.7 হবে। এই যে 1 2 3 4 5 6 7, তাহলে বস্তুটির দৈর্ঘ্য হবে 5.7। মূল স্কেলে এসেছিল 5 আর ভার্নিয়ার স্কেলে এসেছে 7, তাহলে বস্তুটির দৈর্ঘ্য হবে 5.7। ভার্নিয়ার স্কেলের 1/9 / 10 মিলিমিটার, অর্থাৎ প্রধান স্কেলের 9 ঘর সমান ভার্নিয়ার স্কেলের 10 ঘর হয়। আমরা কি জানি? প্রধান স্কেলের 9 ঘর সমান ভার্নিয়ার স্কেলের হয় 10 ঘর। কারণ ভার্নিয়ার স্কেলের ঘরগুলো প্রধান স্কেলের ঘরগুলো হচ্ছে একটু ছোট ছোট, সেজন্য কি হয়? প্রধান স্কেলের ঘর কম হয় একটা, আর ভার্নিয়ার স্কেলের ঘর একটা বেশি হয়। তো আমাদের প্রশ্নে আসতে পারে যে ভার্নিয়ার স্কেলের 1/9 অথবা প্রধান স্কেলের 1/9-এর চেয়ে ভার্নিয়ার স্কেলের 1/9 কতটুকু ছোট? তো আমরা এটা কিভাবে বের করব? যদি আমাদের বলে যে প্রধান স্কেলের 1/9 ভার্নিয়ার স্কেলের 1/9-এর থেকে কতটুকু ছোট, তাহলে আমরা এইভাবে বের করতে পারি 1 - 9/10। এটা অবশ্যই মিলিমিটারে আসবে। তো 1 - 9/10কে যদি আমরা ভাগ করি তাহলে হবে 0.9। তো এবার যদি আমরা 1-এর মধ্যে 0.9 বাদ দিই তাহলে কি হবে? 0.1 হবে। তাহলে প্রধান স্কেলের 1/9-এর চেয়ে ভার্নিয়ার স্কেলের 1/9 0.1 মিলিমিটার ছোট। এবার আমরা দেখব স্লাইড ক্যালিপার্স অথবা ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল সম্পর্কিত আমাদের যে সকল সূত্রগুলো রয়েছে আমরা সে সকল সূত্রগুলো দেখব এবং আমরা এই সূত্রের উপর ভিত্তি করে আমরা কি করব? আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো এখানে কি রয়েছে? ভার্নিয়ার স্কেল সম্পর্কিত। এখানে কি রয়েছে? ভিসি। ভিসি হচ্ছে কি? ভার্নিয়ার ধ্রুবক। ভিসি সমান কি? S/N। তবে এখানে ভিসির আরেকটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে কি? ভিসি সমান S - X। এল অথবা ডি, এটা হচ্ছে কোনো বস্তুর দৈর্ঘ্য বা ব্যাস মাপার ক্ষেত্রে ব্যবহৃত হয়। M + V × ভিসি। এখানে ভিসি সমান হচ্ছে কি? ভার্নিয়ার ধ্রুবক। এস হচ্ছে প্রধান স্কেলের 1/9-এর দৈর্ঘ্য, আর এন সমান হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, আর এক্স হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1/9-এর দৈর্ঘ্য। তো আমরা এই সূত্রগুলোর উপর ভিত্তি করে কিছু অঙ্কের সমাধান করি। তো আমরা 1 নম্বর প্রশ্নটি দেখি। 1 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে 0.05 মিলিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট ভার্নিয়ার স্কেলের কয় ভাগ
প্রধান স্কেলের কত ভাগের সমান হবে? আমাদের এখানে বলেছে যে ভার্নিয়ার স্কেলের কয় ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান হবে। তো আমরা এখানে প্রথমেই এখানে কি দেওয়া আছে 0.05 মিলিমিটার বিশিষ্ট ভার্নিয়ার ধ্রুবক। তোমরা এখানে লিখে ভিসি সমান দেওয়া আছে 0.5 মিলিমিটার। তো আমরা এখান থেকে প্রথমেই ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য বের করে নেব। এখানে কি বলছে 0.05 মিলিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট। ভার্নিয়ার ধ্রুবক মানে কি? ভার্নিয়ার ধ্রুবক মানে হচ্ছে প্রধান স্কেলের 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ কতটুকু ছোট সেটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এখানে যেহেতু বলছে কি প্রধান স্কেলের 1 ভাগ, এখানে যেহেতু ভার্নিয়ার ধ্রুবকের ভিতরে কি প্রধান স্কেলের 1 ভাগ কথাটি আছে, এজন্য আমরা কি এস এর মান হচ্ছে প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, এজন্য আমরা এখানে এস এর মান কি ধরব 1 ধরব। আর ভিস হচ্ছে 0.05, এটা আমরা বিয়োগ করলে হবে 0.95 মিলিমিটার। তাহলে আমরা এক্স সমান কি পেলাম 0.95 মিলিমিটার। এক্স মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য। এবার আমরা এখান থেকে এন হচ্ছে কি এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এবার আমরা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করে নেব। তাহলে এস হচ্ছে 1 আর ভিস হচ্ছে 0.05, এটি যদি আমরা ভাগ করি তাহলে হবে 20। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য কত হবে? ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য। ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য হবে 20 গুণ 0.95, কারণ এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য আর এটা হচ্ছে 20 ভাগের দৈর্ঘ্য। তাহলে এটা আমরা গুণ করলে বের হবে যে ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য কত, এটা হবে 19 মিলিমিটার। অতএব এই 19 মিলিমিটারই হচ্ছে কি আমাদের প্রধান স্কেলের ভাগ সংখ্যা। এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে একটি সিলিন্ডারের ব্যাস মাপার ক্ষেত্রে প্রধান স্কেল পাঠ 5.4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার স্কেল পাঠ হচ্ছে 3, আর ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম 9 ভাগের সমান। আমাদের এখানে কি বলেছে সিলিন্ডারের ব্যাস নির্ণয় করো। তো আমরা এখানে কি লিখব, দেওয়া আছে এম হচ্ছে কি প্রধান স্কেল পাঠ 5.4 সেন্টিমিটার আর ভার্নিয়ার স্কেল পাঠ দেওয়া হচ্ছে 3। আর এখানে কি এখানে ভিসি বলা হয়েছে কি যে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। তোমরা এখান থেকে ভিসি বের করে নেব 1/9/10, 1 মাইনাস 9/10কে ভাগ করলে হবে 0.9, তাহলে এটা বিয়োগ করলে হবে 0.1। এই ভিসি ভার্নিয়ার ধ্রুবক কিন্তু অবশ্যই মিলিমিটার বের হবে। তো আমাদের যেহেতু এখানে একক সেন্টিমিটার দেওয়া আছে এটিকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিব। মিলিমিটার থেকে সেন্টিমিটার আসলে 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমাদের হবে 0.01 সেন্টিমিটার।
এখন আমরা কি আমাদের বলেছে কি সিলিন্ডারের ব্যাস নির্ণয় করো। তোমরা এখন লিখবো কি ডি সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। এম হচ্ছে 5.4, ভি হচ্ছে 3 এবং ভিসি হচ্ছে 0.01। এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে 5.43 সেন্টিমিটার। এটি আমাদের অ্যান্সার। স্ক্রু গজের সাহায্যে আমরা স্লাইড ক্যালিপার্সের থেকেও ছোট দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে 0.01 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, কিন্তু স্ক্রু গজের সাহায্যে আমরা 0.01 মিলিমিটার অর্থাৎ স্লাইড ক্যালিপার্সের থেকেও ছোট দৈর্ঘ্য আমরা স্ক্রু গজের সাহায্যে পরিমাপ করতে পারি। তো স্ক্রু গজের পিচ কাকে বলে? স্ক্রু গজের স্ক্রু একবার সম্পূর্ণ ঘূর্ণনের পর যে পরিমাণ সামনে এগিয়ে যায় সেটা হলো স্ক্রু গজের পিচ, আর এই পিচকে পি দ্বারা প্রকাশ করা হয়। আমি আপনাদের জন্য কোনো রকমে একটা স্ক্রু গজ আঁকানোর চেষ্টা করেছি। তো দেখেন এখানে এই যে পিছে এটা রয়েছে না, এটা হচ্ছে স্ক্রু। এই স্ক্রুটা যদি আপনি ঘোরান, এই যে এটা হচ্ছে বৃত্তাকার স্কেল আর এটা হচ্ছে রৈখিক স্কেল। আপনি যখন এই স্ক্রুটা ঘোরাবেন তখন এই বৃত্তাকার স্কেলটা কিন্তু ঘুরবে, আর এই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 100। যখন 0 থেকে 100 পর্যন্ত পুরা ঘুরবে তখন একবার ঘূর্ণন সম্পূর্ণ হবে। তো যখন আপনি এই স্ক্রু দিয়ে এই বৃত্তাকার স্কেলটিকে 0 থেকে 100 পর্যন্ত ঘোরাবেন তখন এইখানে যে দাগ রয়েছে এক ঘর সামনে গিয়ে আসবে। তো এটাকে পিচ বলা হয়, এটাকে পিচ বলা হয়। এবার আমরা জানব লঘিষ্ঠ গণন কি। স্ক্রু গজের লঘিষ্ঠ গণন হলো যন্ত্রটি দ্বারা পরিমাপযোগ্য ক্ষুদ্রতম মান এবং একে ন্যূনাঙ্ক বলা হয়। আমরা স্ক্রু গজের সাহায্যে 0.01 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য সূক্ষ্মভাবে মাপতে পারি। আমরা এই স্ক্রু গজের সাহায্যে কত 0.01 মিলিমিটার 0.01 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য আমরা সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি। তাহলে এই স্ক্রু গজের লঘিষ্ঠ গণন হচ্ছে কি 0.01 মিলিমিটার। কারণ লঘিষ্ঠ গণন কাকে বলে? লঘিষ্ঠ গণন হলো যন্ত্রটি দ্বারা পরিমাপযোগ্য সবচেয়ে ক্ষুদ্রতম মান, সব থেকে ছোট মান, মানে ওই যন্ত্রটি সব থেকে কম মান কতটুকু মান সে, সব থেকে ছোট কতটুকু মান সে পরিমাপ করতে পারবে, এটা হচ্ছে লঘিষ্ঠ গণন। প্রধান স্কেলের সাহায্যে 1 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে মাপতে পারে, তাই এর লঘিষ্ঠ গণন হচ্ছে কি 1 মিলিমিটার। যেহেতু প্রধান স্কেল দিয়ে সর্বোচ্চ মানে সর্বনিম্ন 1 মিলিমিটার পর্যন্ত মাপা যায়, সব থেকে ছোট মান 1 মিলিমিটার পর্যন্ত মাপা যায়, তাই প্রধান স্কেলের লঘিষ্ঠ গণন কত হবে? 1 মিলিমিটার হবে। আর ভার্নিয়ার স্কেলের সাহায্যে 0.1 মিলিমিটার পর্যন্ত নিম্নমান মানে সর্বনিম্ন মান হচ্ছে মাপতে পারে, সেজন্য ভার্নিয়ার স্কেলের লঘিষ্ঠ গণন হচ্ছে 0.1 মিলিমিটার। আর আমরা স্ক্রু গজের সাহায্যে 0.01 মিলিমিটার পর্যন্ত মান সূক্ষ্মভাবে মাপতে পারি, অর্থাৎ সর্বনিম্ন মান সব থেকে ছোট মান হচ্ছে কি আমরা 0.01 মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো। তো স্ক্রু গজের তাহলে লঘিষ্ঠ গণন কত হবে? 0.01 মিলিমিটার হবে। স্ক্রু গজের ব্যবহার, আমরা একটু স্ক্রু গজের ব্যবহারটা দেখি। স্ক্রু গজের সাহায্যে
খুবই সূক্ষ্ম দৈর্ঘ্য মাপা যায়, তারের ব্যাস নির্ণয় করা যায়, পাতের পুরুত্ব নির্ণয় করা যায় এবং সরু চঙের ব্যাসার্ধ কিন্তু নির্ণয় করা যায়। এবার আমরা স্ক্রু গজ সম্পর্কিত যতগুলো সূত্র রয়েছে সেই সূত্রগুলো খুব ভালোভাবে জেনে নিব। এলসি হচ্ছে কি লঘিষ্ঠ গণন, এটা হচ্ছে স্ক্রু গজের লঘিষ্ঠ গণন। স্ক্রু গজের লঘিষ্ঠ গণনকে এলসি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এলসি সমান হচ্ছে কি পি বাই এন। এখানে এলসি হচ্ছে লঘিষ্ঠ গণন, আর পি হচ্ছে পিস, আর এন হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। দুই নম্বর সূত্র দেওয়া হয়েছে ডি সমান এল প্লাস সি ইন্টু এলসি। এখানে ডি দ্বারা বস্তুর দৈর্ঘ্য বা ব্যাস নির্ণয় করতে বলতে পারে আমাদের। তো এখানে বস্তুর দৈর্ঘ্য, ব্যাস, পুরুত্ব যাই দেওয়া থাকুক, আমরা এখানে ডি লিখব। তো ডি সমান কি এল প্লাস সি ইন্টু এলসি। এখানে এল হচ্ছে রৈখিক স্কেল পার্ট, এই যে এখানে এই যে স্কেলটা রয়েছে না, এটা কিন্তু রৈখিক স্কেল, এটা হচ্ছে রৈখিক স্কেল। স্ক্রু গজে দুই ধরনের স্কেল রয়েছে। এই যে সোজা সরল যে স্কেলটা, এটা হচ্ছে রৈখিক স্কেল, আর এই যে গোল যে স্কেলটা রয়েছে এটি হচ্ছে বৃত্তাকার স্কেল। তাহলে সি হচ্ছে বৃত্তাকার স্কেলের সমপাতন, আর এলসি হচ্ছে লঘিষ্ঠ গণন। এবার আমরা স্ক্রু গজ সম্পর্কিত একটি অঙ্কের সমাধান করব। তো এখানে প্রশ্নে বলা হয়েছে একটি তারের ব্যাস স্ক্রু গজের সাহায্যে নির্ণয় করে রৈখিক স্কেল পাঠ পাওয়া গেল 5 মিলিমিটার। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 14, তারের ব্যাস 5.14 মিলিমিটার এবং লঘিষ্ঠ গণন নির্ণয় করো। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে রৈখিক স্কেল পার্ট হচ্ছে এল সমান হচ্ছে 5 মিলিমিটার। এরপর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 14 দেওয়া আছে। তো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে সি সমান হচ্ছে 14। এরপরে বলছে তারের ব্যাস 5.14 মিলিমিটার। তারের ব্যাস হচ্ছে ডি সমান হচ্ছে 5.14 মিলিমিটার। লঘিষ্ঠ গণন এলসি নির্ণয় করতে বলেছে আমাদের। লঘিষ্ঠ গণন এলসি আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি যে ব্যাস নির্ণয় সমান কি? ব্যাস নির্ণয় সূত্র হচ্ছে কি ডি সমান কি তারের ব্যাস ডি সমান কি এল প্লাস সি ইন্টু এলসি। এখানে ডি দেওয়া আছে 5.14, এল হচ্ছে 5, সি হচ্ছে 14, আর আমাদের এলসি বের করতে হবে। আমরা এটাকে সাইড চেঞ্জ করি। 5 প্লাস 14 গুণ এলসি সমান 5.14। তাহলে 14 গুণ এলসি। পাঁচটা এখানে প্লাসে আছে। তো 5টা যদি আমরা এইদিকে পাঠাই তাহলে কিন্তু কী হয়ে যাবে মাইনাস। আর তাহলে 5.14 5টা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে -5। 5.14 থেকে আমরা যদি 5 বিয়োগ করি তাহলে হবে 0.14। এটি গুণাকার আছে, এদিকে আসলে এটি ভাগ হয়ে যাবে, তাহলে 0.14 ভাগ 14। এখানে আছে 0.14 ভাগ 14। তো আমরা যদি এটা ভাগ করি 0.14 ভাগ হচ্ছে 14, তাহলে হবে 0.01 মিলিমিটার। তাহলে আমরা লঘিষ্ঠ গণন কি পেলাম?
আমরা এখানে লঘিষ্ঠ গড়ন পেলাম 0.01 মিলিমিটার। এটি আমাদের অ্যান্সার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমরা ক্লাস 9-10 পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়, এই অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। তো আমরা আজকে 5 ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 5 ধরনের প্রশ্ন যদি আপনারা সমাধান করেন ইনশাল্লাহ এই অধ্যায়ের সকল অঙ্ক আপনারা পারবেন। তো আমরা প্রথমে ধরন নাম্বার 1, প্রশ্নের ধরন নাম্বার 1 এটি সমাধান করব। তো এখানে দেওয়া আছে একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক 0.05 সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান, এটা আমাদের নির্ণয় করতে হবে। তোমরা এখানে লিখি, দেওয়া আছে কি কি দেওয়া আছে। প্রধান স্কেলে ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, তাহলে এটা হচ্ছে এস। এস মানে হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, তাহলে এস মান হচ্ছে 1 মিলিমিটার। ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবককে লেখায় ভিসি ধারা, তাহলে আমরা লিখছি ভিসি সমান কি 0.005 সেন্টিমিটার। যেহেতু এগুলো মিলিমিটার আছে তো আমরা এই সেন্টিমিটারকে মিলিমিটারে কনভার্ট করে নেব। আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে হবে 0.05 মিলিমিটার। তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান এটা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য বের করে নিব। তো আমরা জানি কি ভিসি সমান এস মাইনাস এক্স, ভিসি সমান হচ্ছে এস মাইনাস এক্স বা এস মাইনাস ভিসি। এস হচ্ছে 1 মাইনাস ভিসি হচ্ছে 0.05, অতএব এক্স সমান হবে 0.95, এটা বিয়োগ করলে হবে 0.95 মিলিমিটার। এক্স মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, তাহলে আমরা ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য পেলাম 0.95 মিলিমিটার। এবার আমরা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করব। তো আমরা লিখি আবার, আমরা জানি কি ভিসি সমান কি এস বাই এন, এখানে এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তাহলে এন সমান হবে কি এস বাই ভিসি। এস হচ্ছে 1 আর ভিসি হচ্ছে কি 0.05, এটি ভাগ করলে হবে 20। তাহলে আমরা এখানে কি পেলাম, আমরা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা পেলাম 20। তো এবার আমরা লিখব কি প্রধান স্কেলের ভাগ সংখ্যা। প্রধান স্কেলের ভাগ সংখ্যা কীভাবে বের করব, 20 গুণ 0.95, তাহলে হচ্ছে 19 মিলিমিটার। তাহলে আমরা কি পেলাম, ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 19 ভাগের সমান। আমাদের প্রশ্নে বলেছিল যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান হবে, তাহলে আমরা পেলাম কি ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান হবে। এবার আমরা দেখব প্রশ্নের ধরন নাম্বার 2। তো প্রশ্নের ধরন নাম্বার 2-এ আমরা 2টা প্রশ্ন দেখব। তো এখানে এই প্রশ্ন দেওয়া হয়েছে কি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান, আমাদের ভার্নিয়ার ধ্রুবক কত সেটি বের করতে হবে।
তো আমরা এখানে লিখি, আমরা জানি কি ভিসি সমান হচ্ছে কি এস মাইনাস এক্স। তাহলে এস হচ্ছে, যেহেতু এখানে বলেছে কি ভার্নিয়ার ধ্রুবক, আমরা জানি কি ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। যেহেতু ভার্নিয়ার ধ্রুবকের মধ্যে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কথাটা এসেছে, সেজন্য আমরা কি করব, এখানে অবশ্যই এখানে আমরা 1 লিখতে পারবো। প্রধান স্কেলের ভাগ সংখ্যা আমরা কি নেব 1, তাহলে 1 মাইনাস কি হবে 19/20। তো এটি যদি আমরা ভাঙি তাহলে 19/20 এটা ভাগ করলে হবে, এটা আমরা ভাগ করি 19 ভাগ 20, 0.95 হবে, 0.95 মিলিমিটার। অবশ্যই ভার্নিয়ার ধ্রুবক মিলিমিটারে কনভার্ট হবে। তো এটি যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 0.05 মিলিমিটার। তাহলে আমাদের প্রশ্ন বলেছে কি স্লাইড ক্যালিপার্স ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান, ভার্নিয়ার ধ্রুবক কত হবে, আমাদের ভার্নিয়ার ধ্রুবক হবে 0.05 মিলিমিটার। এবার আমরা প্রশ্নের ধরন নাম্বার 2টা দেখব। প্রশ্নের ধরন নাম্বার 2 দেওয়া হয়েছে একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পাঠ 2.4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমাপতন 6 পাওয়া গেল। ভার্নিয়ার ধ্রুবক 0.05 মিলিমিটার। নিরেট গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। আমাদের নিরেট গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো ব্যাসার্ধ নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের ব্যাস নির্ণয় করতে হবে আগে। তো এখানে কি কি দেওয়া আছে, এখানে যে মানগুলো দেওয়া আছে আমরা আগে সেগুলো লিখে নিই। প্রধান স্কেল পাঠ দেওয়া আছে, তাহলে এম মানে হচ্ছে প্রধান স্কেল পাঠ 2.4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমাপতন 6, ভার্নিয়ার সমাপতন হচ্ছে ভি 6, ভার্নিয়ার ধ্রুবক 0.05 মিলিমিটার, ভিসি সমান হচ্ছে 0.05 মিলিমিটার। যেহেতু আমাদের এখানে সেন্টিমিটার আছে তো আমরা এটা সেন্টিমিটারেই কনভার্ট করে নিব। তাহলে কি হবে 0.005 সেন্টিমিটার, কারণ মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসলে 10 দ্বারা ভাগ করতে হবে। আমাদের নিরেট গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো ব্যাসার্ধ নির্ণয় করতে হলে প্রথমে আমাদের ব্যাস নির্ণয় করতে হবে। তো আমরা ব্যাসের সূত্র কি জানি, আমরা জানি ব্যাস ডি সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। এম হচ্ছে প্রধান স্কেল পাঠ, ভি ভার্নিয়ার সমাপতন আর ভিসি ভার্নিয়ার ধ্রুবক। তো আমাদের এখানে ডি হচ্ছে কি ব্যাসার্ধ, এই ব্যাস বের হবে। তো এম হচ্ছে 2.4 প্লাস ভি হচ্ছে 6 এবং ভিসি হচ্ছে 0.005। তো এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে, আচ্ছা আমরা ক্যালকুলেশন করি এটা। টু 2.4 প্লাস 6 ইন্টু 0.005, তাহলে হবে আমাদের 2.43। এটা হবে সেন্টিমিটার, কি হবে সেন্টিমিটার। আমরা কিন্তু গোলকের ব্যাস পেয়ে গেছে, এবার আমাদের কি করতে হবে, আমাদের গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, কারণ আমাদের প্রশ্নে বলেছে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। আমাদের প্রশ্ন বলেছে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা কি জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তো আমরা লিখব কি গোলকের ব্যাসার্ধ আর সমান কি 2.43/2। এটি ভাগ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে
2.43 ভাগ 2 1.215 সেন্টিমিটার। তাহলে আমরা গোলকের ব্যাসার্ধ পেলাম 1.215 সেন্টিমিটার। এটি আমাদের অ্যান্সার। এবার আমরা প্রশ্নের ধরন নাম্বার 3 দেখব। তো প্রশ্নের ধরন নাম্বার 3-এ আমরা দুইটা প্রশ্নের সমাধান করাবো। এখানে বলা হয়েছে একটি স্ক্রু গজের ন্যূনাঙ্ক 0.01, ন্যূনাঙ্ক আর লঘিষ্ঠগণ একই জিনিস, এবং এর বৃত্তাকার স্কেল হচ্ছে 50টি দাগ কাটা আছে। বৃত্তাকার স্কেলে 50টি দাগ কাটা আছে। তাহলে বৃত্তাকার স্কেলটি একবার সম্পূর্ণ ঘোরালে তা মূল স্কেলের কত ঘর অতিক্রম করবে? এখানে মূল স্কেলের এক ঘর সমান হচ্ছে 1 মিলিমিটার। আমাদের এখানে আসলে পিচ বের করতে হবে। আমরা পিচ মানে কি আমরা জানি হচ্ছে কি বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘোরালে স্কেলটি রৈখিক স্কেল বরাবর যতটুকু অতিক্রম করে সেটি হচ্ছে স্ক্রু গজের পিচ। তোমাদের এখানে পিচটা নির্ণয় করতে হবে। তোমরা লিখি, দেওয়া আছে কী কী দেওয়া আছে? লঘিষ্ঠ গণন এলসি 0.01 মিলিমিটার, আর এখানে সি হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এখানে এন হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 50। আর কি দেওয়া আছে? আর মূল স্কেল পার্ট বা মূল স্কেলের এক ঘর সমান 1 মিলিমিটার। তাহলে আমরা লিখব কি? এক ঘর সমান 1 মিলিমিটার। তোমরা লিখবো পি সমান পিস আমাদের নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে পিস নির্ণয় করতে হবে। আমরা জানি এলসি সমান হচ্ছে কি পি বাই এন। আমাদের এখান থেকে পি বের করতে হবে। তো আমরা লিখব পি সমান কি হবে? এলসি ইন্টু এন। তাহলে পি সমান কি হবে? এলসি হচ্ছে 0.01 আর এন হচ্ছে 50। অতএব পিচ সমান কি হবে? পিচ সমান হবে হচ্ছে আমরা এটি ক্যালকুলেশন করি। (0.01 গুণ 50) তাহলে হবে 0.5 মিলিমিটার। যেহেতু এগুলো মিলিমিটার আছে, এটা মিলিমিটার এককে হবে। তাহলে আমরা পিস পেলাম 0.5 মিলিমিটার। তো প্রশ্ন বলেছে যে কি একবার সম্পূর্ণ ঘোরালে তা মূল স্কেলে কত ঘর অতিক্রম করবে? মূল স্কেলে 0.5 মিলিমিটার অতিক্রম করবে। এবার আমরা প্রশ্নের ধরন নাম্বার 3-এ আরেকটি প্রশ্নের সমাধান করব। এবার আমরা প্রশ্নের ধরন নাম্বার 3-এর 2 নম্বর প্রশ্নটি দেখব। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50 এবং পিচ হচ্ছে 0.5 মিলিমিটার হলে স্ক্রু গজটির ন্যূনাঙ্ক মিটার এককে কত? তোমরা এখানে লিখব কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা এন সমান কত? 50 আর পিচ হচ্ছে 0.5 মিলিমিটার। আচ্ছা, স্ক্রু গজটির ন্যূনাঙ্ক মিটার এককে কত হবে? আর এখানে পিচ দেওয়া হচ্ছে 0.5। আর স্ক্রু গজটির ন্যূনাঙ্ক কত? ন্যূনাঙ্ক আমাদের মিটার এককে বের করতে হবে। আমাদের বের করতে হবে এলসি। তো এটা কিন্তু মিলিমিটার দেওয়া আছে, তো এটিকে আমাদের মিটারে কনভার্ট করে নিতে হবে। তো মিলিমিটার থেকে মিটারে যদি আসতে হয় তাহলে আমাদের অবশ্যই ভাগ দিতে হবে, 1000 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে হবে কি 0.0000
5 মিটার। তো আমরা জানি এলসি সমান কি? আমরা জানি এলসি সমান হচ্ছে পিস বাই এন, পি বাই এন। পি হচ্ছে পিস আর এন হচ্ছে ভাগ সংখ্যা। এখানে পিস হচ্ছে 0.0005 আর এন হচ্ছে 50। তো এটি যদি আমরা ভাগ করি তাহলে হবে 1 × 10⁻5 মিটার। এটি আমাদের অ্যান্সার। আপেক্ষিক ত্রুটি নির্ণয়, এই অঙ্কটির সমাধান করাবো। এই অঙ্কটি হচ্ছে সুপার ইম্পর্ট্যান্ট, এটি প্রত্যেক পরীক্ষাতে ইনশাল্লাহ আসে। তো আমরা এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। প্রশ্নে কি বলা হয়েছে? স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপে ঘনাকৃতি একটি বক্সের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বলছে কি ঘনাকৃতি। তো বাক্সটির দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার পাওয়া গেল। এতে 5% আপেক্ষিক ত্রুটি বিদ্যমান। যন্ত্রটির ভার্নিয়ার স্কেল 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। বাক্সের আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। তোমাদের এখানে কি দেওয়া আছে? বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে। তোমরা এখানে লিখব কি দেওয়া আছে। বাক্সটির দৈর্ঘ্য তো বলেছে বাক্সটির আয়তন। যেহেতু এই বাক্সটি হচ্ছে ঘনাকৃতি, তো আমরা জানি ঘনকের আয়তন হচ্ছে a কিউব। ঘনকের আয়তনের সূত্র কি? a কিউব। তো আমরা লিখব এখানে আমরা জানি ঘনকের আয়তন তো বাহু দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে কি হবে? আমাদের এটা a কিউব করতে হবে। তো কি হবে? 10 a কিউব। এটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে 1000 সেন্টিমিটার কিউব। যেহেতু আয়তন বলেছে, আয়তন বললে কি হবে? ঘন সেন্টিমিটার, সেন্টিমিটার উপরে কিউব হবে। প্রশ্নে বলা হয়েছে যে আপেক্ষিক ত্রুটি হচ্ছে 5%। তো এখান থেকে আমরা চূড়ান্ত ত্রুটি বের করে নেব। তো এখানে কি আমরা লিখব? চূড়ান্ত ত্রুটি। তো আমাদের এখানে আপেক্ষিক ত্রুটি আছে 5%। তো 5% মানে কি হবে? 5/100। তাহলে 10 ইন্টু এটাকে ভাগ করলে হবে 0.05। 10 ইন্টু 0.05 এটা গুণ করলে হবে 0.5। তাহলে আমাদের চূড়ান্ত ত্রুটি পাবো আমরা 0.5। যেহেতু এটি চূড়ান্ত ত্রুটি, এর মান কি বেশি হতে পারে, কম হতে পারে। সো আমাদের এখানে দিতে হবে প্লাস মাইনাস। এখানে হচ্ছে আমাদের মূল দৈর্ঘ্যটা হচ্ছে 10 সেন্টিমিটার। তো আমাদের এখানে চূড়ান্ত ত্রুটি হচ্ছে 0.5। এটা বেশি হতে পারে আবার কম হতে পারে। তো আমরা প্রথমে কি লিখব? যে সবচেয়ে বেশি আয়তন, সবচেয়ে বেশি আয়তন কি হবে? 10 এর সাথে 0.5 যোগ করতে হবে, দিয়ে কিউব দিতে হবে। তো 10.5 কিউব। এই যদি আমরা ক্যালকুলেশন করি তো এটি ক্যালকুলেশন করলে হবে আমাদের 1157.625 ঘন সেন্টিমিটার। এবার আমরা লিখব সবচেয়ে কম আয়তন।
তাহলে 10 মাইনাস কমাতে হলে কী করতে হবে এই যে 0.5 এর সাথে কি মাইনাস করতে হবে 0.5 মাইনাস সেন্টিমিটার কিউব এটা বিয়োগ করলে হবে 9.5 কিউব 9.5 কিউব হবে। তো এটি যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করি তাহলে হবে আমাদের হচ্ছে 857.375 ঘন সেন্টিমিটার। আমাদের সবসময় সবচেয়ে বেশি আয়তন নিয়ে কাজ করতে হবে, আমরা সবসময় বেশি আয়তন নিয়ে কাজ করব। তো এবার আমাদের চূড়ান্ত ত্রুটিগুলো বের করে নিতে হবে, এখান থেকে আমাদের চূড়ান্ত ত্রুটিগুলো বের করে নিতে হবে। তো আমরা এবার বের করব হচ্ছে সবচেয়ে বড় আয়তনের চূড়ান্ত ত্রুটি, লিখব সবচেয়ে বড় আয়তনে বা বেশি মান চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটির সূত্র হচ্ছে পরিমাপকৃত মান মাইনাস প্রকৃত দৈর্ঘ্য। তো আমাদের পরিমাপকৃত মান কত 1000। যেহেতু আমরা সবচেয়ে বড় আয়তনের ক্ষেত্রে আমাদের কী করতে হবে বড়টা আগে দিতে হবে তারপরে ছোটটা দিতে হবে। তো 1157.625 মাইনাস 1000। এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে 157.625, এটা অবশ্যই ঘন সেন্টিমিটার হবে। আচ্ছা এবার লিখব কি সবচেয়ে কম আয়তনের চূড়ান্ত ত্রুটি তাহলে হবে 1000 মাইনাস বিয়োগ করার সময় অবশ্যই আমাদের বড়টা আগে দিতে হবে। তো 857.375 ঘন সেন্টিমিটার। এটি যদি আমরা ক্যালকুলেশন করি 142.625 ঘন সেন্টিমিটার। তো আমাদের অবশ্যই আপেক্ষিক ত্রুটি বের করতে হলে বড় আয়তনটা নিয়েই কাজ করতে হবে। তো আমরা এবার লিখব শতকরা আপেক্ষিক ত্রুটি। শতকরা কেন লিখব কারণ প্রশ্নে বলে দিয়েছে কি 5% আপেক্ষিক ত্রুটি, যেহেতু এটা 5% আছে সো আমরা শতকরা আপেক্ষিক ত্রুটি বের করব। তো আমরা লিখব শতকরা আপেক্ষিক ত্রুটি। উপর হবে চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি হচ্ছে কত আমরা সবচেয়ে বড় আয়তনটা দিব 157.625 গুণ, যেহেতু শতকরা বলছে 100 দ্বারা গুণ হবে, আর নিচে হবে পরিমাপকৃত মান, নিচে হবে 1000। তো এটা আমরা ক্যালকুলেশন করি, এটা হবে হচ্ছে 10 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে 15.762। অবশ্যই এটি পার্সেন্ট হবে, যেহেতু এটা শতকরা আপেক্ষিক ত্রুটি বলেছে তাই এটা আমাদের অবশ্যই পার্সেন্ট হবে।